লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম হার্ট কিংডমের স্পিরিট গার্ডিয়ানদের সাথে ক্লোয়ার কিংডম থেকে আসা ম্যাজিক নাইটরা তাদের নিজেদের মতো ট্রেনিং করছে। আর অন্যদিকে ক্যাপ্টেন ইয়ামি ক্যাপ্টেন মারিওলোনার সাথে মানাজনের ইউজ শেখার জন্য একটা ফাইট করে, আর সেখানে তারা একে অপরের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে, আর সবশেষে ক্যাপ্টেন ইয়ামি সেখান থেকে চলে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই আস্থা সবগুলো স্পিরিট গার্ডিয়ানদের সাথেই ট্রেনিং করে আবার গাজের কাছে ফিরে আসে, আর এরই সাথে তাকে তার সাথে আরো একবার ফাইট করতে বলে। তখন গাজা তার কাছে তার পাস্ট লাইফ সম্পর্কে জিজ্ঞেস করে, যাতে করে সে তার স্ট্রেংথ সম্পর্কে ভালোভাবে জানতে পারে। এইসব শুনে আস্থা গাজাকে তার লাইফের শুরু থেকে বলতে শুরু করে, যখন আমরা ছোট বাচ্চা ছিলাম তখন থেকেই আমরা অরফানেজে ছিলাম, আর সেখানেই আমি আমার শৈশবকাল কাটিয়েছি। আর সেখানে আমি ফাদার, ইয়োনো, সিস্টার লিলি আর কিছু বাচ্চাদের সাথে থাকতাম। আর সেই সময় সব থেকে বড় প্রবলেম এটা ছিল যে আমার কাছে কোনো ম্যাজিক পাওয়ারই ছিল না, আর অন্যদিকে ইয়োনোর কাছে অনেক ভালোই ম্যাজিক পাওয়ার ছিল। তখন আমি সব সময় এটাই ভাবতাম যে যখন আমার কাছে গ্রিমোর চলে আসবে তখন আমি উইজার্ড কিং হয়ে সবার সামনে নিজেকে প্রুফ করে দেখাবো। আর যখন আমাদের গ্রিমোর পাওয়ার সময় এসে পড়েছিল সেই দিন আমি অনেক বেশি খুশি ছিলাম, কিন্তু সব খুশি সেই সময়ই শেষ হয়ে গিয়েছিল, কারণ আমি সেখানে কোনো গ্রিমোর পাইনি। আর অন্যদিকে ইয়োনো 4 লিফ গ্রিমোর পেয়েছিল। আর সেই ইনসিডেন্টের পর আমি প্রায় ভেঙেই পড়েছিলাম। আর সেই সময় আমি নিজেকে মোটিভেট করার জন্য নিজেই বলেছিলাম যে 10 বছর যাক অথবা 20 বছর যাক, আমি একদিন না একদিন উইজার্ড কিং হয়ে নিশ্চয়ই দেখাবো। আর আমি কখনোই হার মানবো না, আর আমি আমার এই ড্রিমের উপরও কখনোই গিভ আপ করবো না। কিন্তু সেই সময় র্যাপচি নামের এক পার্সন চলে আসে, আর তার কাছে চেন ম্যাজিক ছিল। তখন সেই ইয়োনোকে ক্যাপচার করে তার কাছ থেকে তার 4 লিফ গ্রিমোর নিয়ে নেয়। কিন্তু সেই সময় আমি ইয়োনোকে বাঁচানোর জন্য আর তার গ্রিমোরকে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু সেই সময় আমার কাছে কোনো ম্যাজিক পাওয়ার না থাকার কারণে আমাকে সেই পার্সন খুব সহজেই হারিয়ে দেয়। আর এরই সাথে সে আমাকে আমার ম্যাজিক না থাকার কারণে অনেক কথা শোনায় আর বলে যার কাছে কোনো ম্যাজিক পাওয়ার নেই তার এই ওয়ার্ল্ডে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তখনই সেখানে ইয়োনো আমাকে বলেছিল, আস্থা, যদিও তোমার কাছে কোনো ম্যাজিক পাওয়ার নেই এরপরেও তুমি আমার রাইভেল, আর তুমি এই জিনিসটা দেখে রেখো যে নিশ্চয়ই আমি একদিন না একদিন উইজার্ড কিং হয়েই দেখাবো। তার এইসব কথা শুনে আমার ভেতর অনেক বেশি জোশ চলে আসে, আর এরই সাথে আমি জানি না কোথা থেকে আমার কাছে একটা গ্রিমোর চলে আসে। আর সেই সময় আমি এইসব কিছুই জানতাম না যে ডেভিল পাওয়ার কি আর এন্টি ম্যাজিক কি। আর সেই সময়ই আমি আমার গ্রিমোর আর শর্ট পেয়েছিলাম। এরপর আস্থা গাজাকে তার এন্ট্রেন্স এক্সাম সম্পর্কেও বলে, যেখানে সেই এন্ট্রেন্স এক্সামের মধ্যে ইয়োনো তো খুব সহজেই সিলেক্ট হয়ে গিয়েছিল, কিন্তু তুমি তো এটা দেখতেই পাচ্ছ যে আমার কাছে কোনো ম্যাজিক পাওয়ারই নেই। এরই জন্য সেই সময় আমাকে কেউ চুজ করেনি। এরই জন্য আমি তো এটা ভাবতে শুরু করেছিলাম যে আমি ম্যাজিক নাইটে কখনোই জয়েন হতে পারবো না, কিন্তু সেই সময় ক্যাপ্টেন ইয়ামি আমাকে ওনার টিমে নিয়ে নেয়। আর এরই জন্য সেই দিন আমার জন্য সব থেকে বেশি খুশির দিন ছিল। এইসব শুনে গাজা বলে, ক্যাপ্টেন ইয়ামি তো সেই পার্সন তাই না যে তোমার মতোই শর্ট ইউজ করে? তখন আস্থা বলে, হ্যাঁ, তিনি অনেক বেশি অ্যামেজিং আর তিনি অনেক বেশি স্ট্রং। তিনিই আমাকে কি ইউজ করা শিখিয়েছিল। তিনি যদি আমার লাইফে না আসতো তাহলে আমি আজ এই পর্যন্ত কখনোই পৌঁছতে পারতাম না। তখনই আস্থা গাজাকে তার ফার্স্ট ডানজন মিশনের কথাও বলে, আর সেই ডানজনের ভেতরেই আমি ডিমন ডুয়েলার শট পেয়েছিলাম। আর সেখানেই আমি প্রথমবার নোবেলের ম্যাজিক বড় করে আমাদের অপোনেন্টকে হারিয়েছিলাম। আর সেই সময় থেকেই এই শট আমার গ্রিমোরেরই একটা পার্ট হয়ে গেছে। আর সেই ইনসিডেন্টের পর যখন আমাদের প্রথমবার উইজার্ড কিং এর সাথে দেখা হয় তখন তিনি আমাদেরকে বলেছিল, যদি তোমরা উইজার্ড কিং হতে চাও তাহলে এই জিনিসটা পুরোপুরি তোমাদের পরিশ্রম আর ডিটারমিনেশনের উপরই ডিপেন্ড করে। আর এরপর থেকে যতবারই ক্লোয়ার কিংডমের উপর অ্যাটাক হয়েছে ততবারই আমি ক্লোয়ার কিংডমের মানুষদেরকে সেফ রাখার জন্য আমার বেস্ট ট্রাই করেছি। আর এরপর যখন প্রথমবার দ্য আই অফ মিডনাইট সানের লিডার লিচের সাথে আমাদের এনকাউন্টার হয় তখনই আমি প্রথম এরকম কোনো পার্সনকে দেখতে পাই যে এত বেশি পাওয়ারফুল ছিল আর তার কাছে লাইট ম্যাজিক ছিল, আর তার স্পিড এত বেশি ছিল যে আমি তার মুভমেন্টও ঠিক করে দেখতে পারছিলাম না। আর যখনই সে আমার উপর ডেডলি অ্যাটাক করবে তখনই সেখানে ক্যাপ্টেন ইয়ামি চলে আসে আর আমাকে সেভ করে ফেলে। আমি জানতাম যে ক্যাপ্টেন ইয়ামি স্ট্রং, কিন্তু এটা জানতাম না যে তিনি এত বেশি স্ট্রং। আর তিনি তো সেই সময় তার দিকে না তাকিয়েই আমার সাথে কথা বলতে বলতেই তার সবগুলো অ্যাটাক খুব সহজেই ব্লক করছিল। তখনই তিনি আমাকে কি সম্পর্কে বলেছিল আর এরই সাথে কি করে ইউজ করতে হয় এটাও আমাকে শিখিয়েছিল। আর এরপর থেকেই ক্যাপ্টেন ইয়ামির প্রতি আমার রেসপেক্ট আরো অনেক বেশি বেড়ে গেছে, কারণ তিনি যদি আমার লাইফে না আসতো
তাহলে আমি কখনোই এই পর্যায়ে পৌঁছতে পারতাম না। এইসব শুনে গাজা বলে কি অনেক ভালো একটা টেকনিক। এর কারণ যদি কোনো পার্সনের কাছে ম্যাজিক পাওয়ার নাও থাকে, এরপরও সেই পার্সন কি ইউজ করতে পারে। এটা শুনে আস্থা বলে তাহলে বুঝতে পেরেছো ক্যাপ্টেন ইয়ামি কত বেশি অ্যামেজিং। তখনই গাজা জিজ্ঞেস করে তাহলে আমাকে এটা বলো যে তুমি ডেভিলের পাওয়ার কখন থেকে ইউজ করতে পারো। এটা শুনে আস্থা বলে এই জিনিসটা একটু ওয়ার্ড, কিন্তু এরপরও আমি তোমাকে বলছি। একবার যখন আমি উইচেস ফরেস্টের মধ্যে এক অপোনেন্টের সাথে ফাইট করছিলাম, তখনই হঠাৎ করে আমার পাওয়ার অনেক বেশি বেড়ে গিয়েছিল। আমি সেই সময় কিছুই বুঝতে পারছিলাম না যে হঠাৎ করে আমার ভেতর এত পাওয়ার কোথা থেকে চলে এসেছে। আর সেই সময় আমি আমার অপোনেন্টকে নিমিষের মধ্যেই হারিয়ে দিয়েছিলাম। এরপর আস্থা গাজাকে এটাও বলে আমরা দ্য আই অফ মিডনাইট সানের উপর অ্যাটাক করার আগে এক স্ট্রং ম্যাজিক রিজিয়নের মধ্যে ট্রেনিং করার জন্য গিয়েছিলাম, কিন্তু সেই সময় আমার কাছে কোনো ম্যাজিক পাওয়ারই ছিল না, যার জন্য আমি সেই পাহাড় চড়তে পারছিলাম না। কিন্তু তখনই ক্যাপ্টেন মারিওলোনার ইনস্ট্রাকশনের জন্য আমি আমার সর্ডের ভেতরের ডেভিল এনার্জি ফিল করেছিলাম, আর এরই সাথে সেই পাওয়ার ইউজ করে আমার বডির চারপাশে মানা স্কিন ক্রিয়েট করেছিলাম, যার সাহায্যে আমি সেই পাহাড় চড়তে পেরেছিলাম। আর এরই সাথে সেখানে আস্থা আবার বলে থ্যাংক ইউ ক্যাপ্টেন ইয়ামি, আপনি যদি আমার লাইফে না আসতেন তাহলে আমি কখনোই এই পর্যায়ে পৌঁছতে পারতাম না। আর এরপর আস্থা গাজাকে তার থার্ড শট, এর মানে ডিমন ডিস্ট্রয়ার শট সম্পর্কে বলে যে যখন আমরা দ্য আই অফ মিডনাইট সানের বেসের উপর অ্যাটাক করার জন্য গিয়েছিলাম, তখন শুরুতে সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু জানি না হঠাৎ করে কেন আর কিভাবে আমাদের কিছু মেম্বার এলফে কনভার্ট হয়ে আমাদের উপরই অ্যাটাক করতে শুরু করে দিয়েছিল। আর এরপর যখন এলফদের লিডার লিচের সাথে আমাদের প্রথমবার ফাইট হয়েছিল, তখন সেখানে আমি আর ইয়োনো মিলেও সেই পার্সনের সামনে টিকতে পারছিলাম না। আর সে সেই সময় আমার হাত থেকে আমার ডিমন ডুয়ারের শট নিয়ে নিয়েছিল, আর এরই সাথে তার কাছে শুরু থেকেই ডিমন ডিস্ট্রয়ার শট ছিল। তখন সেই ফাইট চলাকালীনই সে আমার দিকে তার ডিমন ডিস্ট্রয়ার শট ছুঁড়ে মেরেছিল, আর যখনই আমি সেই শট ধরেছিলাম তখন থেকেই সেই শট আমার গ্রিমোরির একটা অংশ হয়ে যায়। আর সেই শটের ভেতর অনেক বেশি অ্যান্টি ম্যাজিক ছিল। আর এরপরই আমি জানতে পারি যে আমি এই শটের সাহায্যে যে কোনো পয়জনকেই অ্যাবজর্ব করতে পারি, আর এরই সাথে আমি এই শটের সাহায্যে যে কোনো স্পেলকেই কাটতে পারি। আর এই জিনিসটা জানার পর সেই শটের সাহায্যেই আমার যেই সব ফ্রেন্ড ফরবিডেন স্পেলের জন্য এলফে কনভার্ট হয়ে গিয়েছিল, তাদেরকে আবার হিউম্যানে কনভার্ট করেছিলাম। আর এরপর যখন ফাইনালি আমাদের সেই ডেভিলের সাথে ফাইট হয়েছিল, তখন ক্যাপ্টেন ইয়ামি ওনার ডাইমেনশন স্ল্যাশের সাহায্যে সেই ডেভিলকে দুই টুকরোতে কেটে ফেলে। আর সেই সময় ইনারও আমার বডি পুরোপুরি হিল করে দেয় আর আমার পেইন সিল করে দেয়। আর এরই জন্য সেই সময় আমি আমার শটের সাহায্যে সেই ডেভিলের উপর অ্যাটাক করে সেই ডেভিলের হার্ট কেটে তাকে মারতে সফল হয়েছিলাম। তোমরা তো জানোই আমার ভেতর ডেভিল পাওয়ার আছে, এরই জন্য পার্লামেন্টের মেম্বাররা আমাকে একটা ডেভিল ঘোষণা করে আমাকে ক্যাপচার করে ফেলেছিল, কারণ তারা এটা ভাবে যে আমার ভেতরও একটা ডেভিল আছে। আস্থার এইসব স্টোরি শুনে গাজা বলে ঠিক আছে আমি সবকিছুই বুঝতে পেরেছি, তাহলে চলো ট্রেনিং করা যাক, তা না হলে রাত হয়ে যাবে। আর যদি তুমি চাও তাহলে আমরা রাত পর্যন্ত ট্রেনিং করতে পারবো, যতক্ষণ পর্যন্ত তুমি স্যাটিসফাই না হয়ে যাও। এটা বলেই তারা সেখান থেকে ট্রেনিং এর জন্য চলে যায়। আর অন্যদিকে বাকি সবাই তাদের অ্যাসাইন করা স্পিরিট গার্ডিয়ানদের সাথে ট্রেনিং করছে, আর সেখানে নোবেল আর ন্যারো কুইন আর ওয়াটার স্পিরিটের সাথে ট্রেনিং করছে। আর সেখানে তাদের ট্রেনিং প্রোগ্রেস দেখে ওয়াটার স্পিরিট বলে নোবেল সত্যি তুমি তো অনেক ভালো করছো। এটা শুনে নোবেল বলে আমার তো ভালো করতেই হতো, কারণ আমি একটা রয়্যালিটি। এটা বলেই নোবেল ভেতরেই অনেক বেশি খুশি হচ্ছিল। তখন ওয়াটার স্পিরিট বলে এখানে শুধু তোমার প্রোগ্রেসই অনেক ভালো হচ্ছে না, বাকি সবার প্রোগ্রেসও অনেক ভালো হচ্ছে। এইসব শুনে নোবেল বলে এটা যথেষ্ট না, আমাদেরকে আরো অনেক বেশি স্ট্রং হতে হবে, আর এর জন্য আমাদেরকে আরো বেশি ট্রেনিং করতে হবে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি আস্থা আর গাজা ট্রেনিং এর জন্য তৈরি হয়ে গেছে। তখনই আস্থা গাজার উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে গাজা বলে একই ট্রিক্স বারবার আমার উপর কাজ করবে না, তাই নতুন কিছু ট্রাই করো। আর এরই সাথে গাজা আস্থার উপর অ্যাটাক করে তাকে নিচে ফেলে দেয়। আর এরই সাথে আমরা দেখতে পারি গাজা আস্থার উপর এখনো ভারী পড়ছে, আর সেই অ্যাটাকের জন্য আস্থার শট তার হাত থেকে ছুটে দূরে পড়ে যায়। এটা দেখে আস্থা বলে না আমি এত সহজে হারতে পারবো না। এটা বলেই সে সেখানে তার ডেভিল পাওয়ার অ্যাক্টিভেট করে ফেলে, আর এরই সাথে সে তার শট নিজের কাছে ডেকে নেয়। এই জিনিসটা দেখে গাজা অনেক বেশি শক হয়ে যায়। তখন সেই ডেভিল বলে
আমার মনে হয় এখন সবকিছুই আরো অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। ডেভিলের এই কথার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। আমি প্রথমে এই জিনিসটা খেয়াল করিনি, কিন্তু আমার মনে হয় এটা একটা ফিলার এপিসোড ছিল। আমি এখনো এই জিনিসটা বুঝতে পারছি না যে এটা ফিলার এপিসোড নাকি অন্য কিছু। তাই যদি এটা কোনো ফিলার এপিসোড হয়ে থাকে তাহলে শুরুতেই ইনফর্ম না করার জন্য প্লিজ ক্ষমা করে দিবেন। তাহলে আর কথা না বাড়াই, ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।